প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে সাহিত্যে নিষিদ্ধতা বলতে আপনার মতে কি? আপনি কি মনে করেন? দেখো, সাহিত্যে দুরকম আমরা দুভাবে দেখি, একটা সিদ্ধ একটা নিষিদ্ধ। সিদ্ধ মানে যেটা চলে আসছে, যেটা কোনো রকম বাধা নেই, কোনো রকম মাথা ঘামাবার ব্যাপার নেই। আর নিষিদ্ধ মানে যেটা সহজভাবে পাওয়া যাচ্ছে না, সহজভাবে কেউ গ্রহণ করছে না। পাওয়া যাওয়া হচ্ছে গ্রহণ করাটা ব্যাপার, গ্রহণ করছে না বলে ওটা নিষিদ্ধ নিষিদ্ধ বলা হয়। যে এখন নিষিদ্ধ আমাদের ডিকশনারিতে দেখবে, এবং যখন মামলা মোকদ্দমা হয়েছিল সেই সময় অনেক পর্নোগ্রাফি হ্যান ত্যান বলতে দেখা গেছে যে হাইকোর্টে নিষিদ্ধ বলতে কি বোঝায়। এমন বহু শব্দ আছে যেগুলো তুমি সকলের সামনে উচ্চারণ করতে পারো না, যেগুলো বাচ্চাদের সামনে বলতে পারে না, এগুলো হচ্ছে মৌখিক। আর অনেক লেখা আছে যেগুলো লেখা মানে তার তো বর্ণের প্রতি তার পরিচয় থাকা দরকার, তবেই তো সে পড়বে। পড়ার পরে তারপরে সেটা তুমি সিদ্ধ বা নিষিদ্ধ এটা হয়। নিষিদ্ধ আরেকটা দেখেছিলাম কোর্টে, যে নিষিদ্ধ ব্যাপারগুলো হলো বা অবসিনিটি, যা যে অবসিনিটি শুধু লেখা না, লেখা, ছবি, দৃশ্য, এই সমস্ত মিলিয়েই অবসিনিটি। এখন অবসিনিটির ব্যাপারটা হচ্ছে যে যেটা তোমার কাছে খারাপ লাগছে, যেটা সকলের সঙ্গে মিলে বসে দেখতে পাচ্ছে না, গোটা পরিবারের সঙ্গে একসঙ্গে বসে দেখতে পাচ্ছ না এমন দৃশ্য, বা যে দৃশ্যগুলো তুমি ভাবছো যে এরকম হওয়া উচিত কি না, সেরকম শব্দ, সেরকম দৃশ্য নিষিদ্ধ বলে বিবেচিত হয়। অর্থাৎ তোমার শরীর, মন, চেতনা সব জিনিসে একটা অদ্ভুতভাবে তোমাকে নাড়া দেয়। সেই নাড়াটা নিশ্চয়ই ভালো নয়, তাই ওটা নিষিদ্ধ হয়েছে। সরকারি যে কোর্টে দেখেছিলেন তাতে যে শুধু কথা বা শব্দের নিষিদ্ধ তা নয়, দৃশ্যের নিষিদ্ধ আছে, ছবির নিষিদ্ধ আছে, এই ধরনের নিষিদ্ধ ব্যাপারগুলো আছে। নিষিদ্ধ বলতে যেটা আমরা সচরাচর ব্যবহার করি বা সচরাচর দেখি না সেইগুলো। আর এই নিষিদ্ধ ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পূর্বপুরুষরা চাপিয়ে দিয়েছে যে এইগুলো হয় নিষিদ্ধ, এইগুলো নিয়ে আলোচনা করবে না, এইগুলো খারাপ ব্যাপার, এগুলো এই যে অশ্লীল বা অশ্লীল ব্যাপারটা, এগুলো পূর্বপুরুষরা আমাদের চাপিয়ে দিয়েছে এবং দু কাঁধে আমাদের ওটা চেপে রয়েছে। তখন সচরাচর আমরা কোনো কথা, কোনো ব্যবহার, কোনো বিষয়, কোনো পরিবেশ যখন দেখি যে আমাদের এই সংস্কারের সঙ্গে মিলছে না, তখন ওটাকে নিষিদ্ধ বলে। যেমন কবিতায় ধরো বা গদ্যে ধরো যে শব্দ, যেটাকে তোমার মনে হয় অশ্লীল শব্দ, অথচ সেটা তার জীবনের সত্য। এই যে শব্দগুলো, এই শব্দের ব্যবহার আগে যে চলেনি তা নয়, আমরা সংস্কৃত সাহিত্যে এরকম থাকি, কিন্তু সেটা ছিল অনেক ওপরতলার ব্যাপার। অর্থাৎ তাকে সংস্কৃত পড়তে হতো, পড়ে তার অর্থ বুঝতে হতো। কিন্তু এখন দেখি যে সাধারণ বাংলায় লিখলেও আমরা ওটা পড়তে পারি, আমরা ওটা জানতে পারি, সেটাকে তখন মনে করে যে এটা বোধহয় নিষিদ্ধ ব্যাপার। এই ধরনের ব্যাপার আর কি নিষিদ্ধ। হাংরি আন্দোলন সম্পর্কে অনেকে যেটা বলেন যে হাংরি আন্দোলনে যে সময় মূল্যবোধহীন কয়েকজন যুবক শুধুমাত্র নাম কেনার উদ্দেশ্যে এবং প্রচার করার উদ্দেশ্যে লেখায় ভালগারিটি নিয়ে এসেছিল, এ বিষয়ে আপনার কি বক্তব্য? হাঙ্গেরিটা তো অনেক দিন ধরে লিখছে, ওদেরকে সব এরকম ব্যাপার ছিল যে ভালগেরিটি আনবে বা কি বলে নাম কামানোর জন্য। তা তো না, আমি তো খুব কম লেখাই লিখেছি। মানে কিন্তু হাংরি আন্দোলনের সময় হাঙ্গেরি আন্দোলনের সময় সেরকম ব্যাপার ছিল না, কিছুটা ছিল এই যে ধাক্কা দেওয়া, আমাদের যে এটা চলে আসছে তার প্রতিবাদে একটা ধাক্কা দেওয়া দরকার ছিল তখন এইগুলো। কিন্তু নাম কামাবার বা এই ব্যাপারটাগুলো ছিল না। নাম কামাবার জন্য জেলে জেলে তো অনেকেই যাচ্ছে, তারা কি নাম কামাচ্ছে? তা তো নয়।
এটা কিছুটা তৈরি করা, কিছুটা আমাদের ওপরে আমাদের আগেকারেরা তারা এইটাকে চেপে রাখতে চেয়েছে, তারা এই নামগুলোকে চেপে রাখতে চেয়েছে। আপনার কি মনে হয় না যে হাংরি আন্দোলনের সঙ্গে যদি আপনারা যুক্ত না থাকতেন, হুম, সেক্ষেত্রে আপনাদের এখন যতটুকু পরিচিতি সেটা তো 90% হাংরি আন্দোলনকারী হিসেবেই। আচ্ছা। হ্যাঁ, মানে হাংরি আন্দোলন না হলে এই পরিস্থিতিটা আরো এতটা ছড়ানো সম্ভব হতো না। না, সেটা তুমি বলেছো ঠিকই। এক ধরনের যে হাংরি আন্দোলনটা হয়েছিল কয়েকজন মিলেই আমরা করেছিলাম। তো তখন যা লেখা হয়েছিল সেটা তো টোটালি বাংলায় যে ধরনের সাহিত্য ধারা চলে আসছে তার একেবারে আলাদা, ভাষা দিয়ে, ব্যবহার দিয়ে, বিষয় দিয়ে সবই আলাদা। সুতরাং হাংরি আন্দোলনটা একটা আমরা পেয়েছিলাম যে ওটা হাংরি, তোকে হাংরি লেখা বলে। তাই ও তো হাংরি লেখক। হাংরি লেখক মানে একটা সাংঘাতিক ব্যাপার। হাংরি লেখক যেন লেখার সঙ্গে যুক্ত নয়, অন্য ব্যাপারে যুক্ত, এইরকম একটা প্রচার। তা তো না। হাংরি লেখা আজও 50 বছর হয়ে গেছে লিখে যাচ্ছে, বলুক এখন। ওই ধরনের লেখা তো অন্য জায়গায় হচ্ছে না। আমাদের বাসুদেবের লেখায় তো খুব কম, মানে মিনিমাম একেবারে অশ্লীল শব্দ, অথচ কি ভয়ঙ্কর লেখা, ওগুলো ভালো যায়। সমস্ত সেক্সটাকে ও একেবারে খেলার মতো, যে সেক্স পারচেজও করা যায়, সেক্স সেলও করা যায়, এইরকম একটা বিষয় নিয়ে, গভীর ব্যাপার নিয়ে বাসুদেবের লেখা। সেটা তো কোনো সেক্স শব্দ নেই, অথচ তখনও যা লিখেছে এখনও সেই, এখনও হাংরির লেখা টেখা নিয়ে এগিয়ে যাক না, কেউ বারণ তো করছে না, বাংলায় এত পড়ে আছে। তখন চেপে রেখেছিল যাতে পরবর্তী জেনারেশনের লোকেরা যাতে তাদের হাতে না পারে, তারা যেন ভাবতে না পারে যে বাংলায় এই ধরনের আন্দোলন হয়েছিল। হয়তো সেক্স শব্দ নিয়ে একটু বেশি ওদের কাছে মনে হয়েছিল বাড়াবাড়ি, তা না। সেটা পড়লে, কিন্তু পড়ছে সকলে, ওরা একটা রেঙে মেগে হয়তো বই দিল, ও হাংড়ি ফেলে দিল, কিন্তু আবার সবাই চলে গেল, ওটা আবার লুকিয়ে নিয়ে পড়তে আরম্ভ করে দিল। সেটা কি নিষিদ্ধ শব্দের সমাহার এবং নিষিদ্ধ বিষয়ের প্রতি উত্তেজনার বোধ থেকেই সেই লুকিয়ে পড়ার চিন্তাটা আসছে? না, সেরকম কেন হবে পড়তে? তাহলে তো সমস্ত সংস্কৃত সাহিত্যকেই ফেলে দেবে। তা নয়। ওরা, আপনি যে আমরা এটা লিখতে পাইনি এই যেরকম ভাবেও লেখা চলে। হয়তো কারো কারো লেখায়, আমাদের দেবীর তো লেখায় সেরকম ব্যাপার নেই, তো সেক্স থাকেই না বলতে গেলে, বরং অন্যরকম লেখাও লিখছে। কিন্তু তাকেও তো বলা হচ্ছে হাংরি, কিন্তু তার ওই লেখা বলে ও এটা হাংরি না, যেন ওরা একটা মনে মনে কনসেপ্ট, ওদের মনে একটা কনসেপশন তৈরি হয়ে গেছে, হাংরি লেখা মানে কয়েকটা গালাগাল, কয়েকটা অশ্লীল শব্দ, এই সমস্ত থাকবে। এর ফলে পরিপ্রেক্ষিতে এইরকম ধারণা হয়েছে। এখন তো বাসুদেবের লেখা খুব বেরিয়েছে, পড়ছে অনেকে যে কী ধরনের লেখা। তুমি তো জানো যে মনের প্রতিটি লেখা রাজনৈতিক বেশে আছে, এবং ওই লেখাগুলো কোনো রাজনৈতিক নেতা তাদের মুখোশ খুলে ফেলতে চায় না। যে সমস্ত লেখা ও লিখেছে, এই একটা কিছুদিন আগে একটা লেখা পড়লাম, ওর একটা মোহামেডান ফ্যামিলি, সে তার পুত্রবধূকে কে বলে ব্যবহার করছে, তারপরে যৌন ব্যবহার করছে, তারপরে এই ধরনের কেউ তার একে করছে, এগুলো সব খবরের কাগজে উঠেছে। এবং যখন তাকে বলা, সে উত্তরও দিচ্ছে ওইভাবে যে আমি তো ওর মধ্যে নই, আমি ওটা মানি না। আচ্ছা, তারপরে দিচ্ছে যে এই রকম করা হলো, বলে না না আমি নেই। মানে ভারতবর্ষের প্রতিটি পার্টি এড়িয়ে গেছে সমস্ত, কখনো, কিন্তু করছে সবাই, এ না করুক আরেকজন করছে। এরা তো অনেক উপরতলার লোক, পার্টি আছে, লোকজন আছে, কিন্তু ওদের তরফ থেকে একটু কিছু হয় না। ইংরেজের সাথে কজন ছিল ধরা পড়েছিল? মোটে 12 জন। 12 জনের নামে এই 12 জন সমস্ত সাহিত্যটাকে কাঁপিয়ে দিয়েছে। সেটা তো আর ফালতু না। আচ্ছা, লেখালেখিতে যৌনতার প্রসঙ্গ এলেই কি সেটা নিষিদ্ধ হয়ে যায়? মানে যৌনতার প্রসঙ্গের উল্লেখ মাত্রাই নিষিদ্ধ, নাকি
কি তা হলে কেন হবে? নিষিদ্ধ হবে? নিষিদ্ধ আমরা কেন করব? আমাদের তো নিষিদ্ধ করার ব্যাপারই নেই। নিষিদ্ধ একজন কবি কেন করতে যাবে? যখন নিষিদ্ধ মনে করবে তাহলে ও তো লিখবেই না। নিষিদ্ধ আমি লিখবো না ভাই, এই ব্যাপার সেরকম তো না, ও তো নিষিদ্ধ নয় বলেই রেখেছে। বিনয় মজুমদার বাল্মীকির কবিতা দেখো, পড়ে থাকতে পারে হয়তো, ওগুলো কেউ নিষিদ্ধ মনে করে? নিষিদ্ধ মনে করলেও ছাড়তে দেবে কেন? তাহলে রেখে দেবে। তো সকলেই, সব কবি নিষিদ্ধ বলে কিছু তার কাছে থাকে না বা হয়ও না। সে নিষিদ্ধ মনে করলে ওগুলো লিখবেই না, হয় ছিঁড়ে ফেলে দেবে, নয় ওই উম, চালের বাটার মধ্যে পুলিন্দা পাকিয়ে রেখে দেবে। এইগুলো সংস্থা একটা না একটা করেই ছাড়ছে। কিন্তু তখন 65 সালে যে নিয়ে হয়েছিল, এখন তো সাহিত্য অনেক এগিয়ে গেছে। সাহিত্যের যৌনতার ব্যবহার, মলয় তো যৌনতার ব্যবহার নানাভাবে দিচ্ছে, নানাভাবে, ভাবাই যায় না যে এরকমভাবে যৌনতার ব্যবহার করাবে। যৌনতা তো একটা সাবজেক্ট। কালোত্তীর্ণ সাহিত্য কি হাংরিদের হাত থেকে আদৌ বেরিয়েছিল? কালোত্তীর্ণ কি আর, কে ওটা তৈরি করবে সেটাও আর কি করবে। এখন তো মনে করো যে মহাভারত রামায়ণ তো কালোত্তীর্ণ বলাই চলে। মানে 50 বছর পরে যদি হাংরিদের লেখা সমাদৃত হচ্ছে এখন যথেষ্ট পরিমাণে, যেমন ধরুন আপনার লেখা, মলয়বাবুর লেখা, বাসুদেব দাশগুপ্তর লেখা, ফাল্গুনী রায়ের লেখা, এগুলো ধরুন এই একবিংশ শতাব্দীর প্রথম দশক থেকে আবার একটা নতুন জোয়ারে উঠতে শুরু করেছে। কাজেই তাহলে কি বলা যায় সেই সময়ে সেগুলো অত প্রচার না পেলেও এখন পাঠকের না, কাছে? সেইগুলো তো আছে, সেগুলো তো চেপে রেখে দিয়েছে, উঠতে যায়নি, গালাগাল দিয়েছে, কিছু দিয়েছে। ও হাঙ্গিদের লেখায় গালাগাল, যৌনতা ভর্তি, এইসব করে দিয়েছে। কিন্তু আসল ব্যাপারটা তো না, নিশ্চয়ই ভয় পায়। ভয় না পেলে তারা এরকম করবে কেন? বড় বড় সংবাদপত্র তো এরকম, তারা ওইগুলো, বিনয় মজুমদার বয়ে গেছে ওই সমস্ত ওসব খবরের কাগজে লাথি মেরে চলে গেছে, আলাদা থাকে ওগুলো চলে। কিন্তু তো লিখে গেছে, ওগুলো কালোত্তীর্ণ হবে এই বিষয়ে নিশ্চয়ই। তো লিখেছে, ঠিক আছে, আপন মনে লিখে গেছে। আর খবরের কাগজেই কালোত্তীর্ণ হলেই কালোত্তীর্ণ হয় না। কত লেখা এরকম পড়েছিল, এমনকি বামপন্থী লেখক তো অনেক ছিল, গল্পকার, যাকে কোনো সংকলনেই ঢোকানো হয়নি। সেটা বিচার করবে কে? সম্পাদক? যে লেখাটা হয়েছে না, ওই যে ভদ্রলোক যিনি ওই নৈহাটি না কোন ওখানে থাকতেন, মারা গেছেন, সমরেশ বসু? ও সময় হয়েছে না, ভদ্রলোকে, যার পরে তার লেখা টেখা দিয়ে আবার কালেকশন করা হয়েছে, খোঁজা হয়েছে, খুঁজে বার করেছে, বার করে তখন দেখা গেছে যে এরা সাংঘাতিক। তারপরে ধরো যে লোকটা ওই ঢাকায় কমিউনিস্টদের মিছিলে গিয়েছিল, যাকে বোমা মেরে সরিয়ে দেওয়া হলো, নাম আমি ভুলেছি, আজকাল মনেও থাকে না অনেক। তো সেই রকম লেখক কয়েকজন আছে যারা করে, বেরিয়ে আসবে, ও তো আর এ করবে না, থাকবে না। আচ্ছা, আপনি হাংরি আন্দোলনের অন্যতম গদ্যকার, দুজন গদ্যকারের একজন আপনার। দুজন না, আমরা তিনজন। আপনি, বাসুদেব বাবু, আর কে? সুভাষ ঘোষ। এই আপনার লিখের মধ্যে যৌনতা কিভাবে ধরা দিয়েছে? তুমি সেটা পড়বে, লেখক পড়বে, সম্বন্ধে যৌনতা কিরকম আছে হ্যাঁ, সেটা সেটা। সেটা তো আমি পাঠকের দৃষ্টি থেকে, আপনি লেখকের দৃষ্টি থেকে কি বলছেন আপনার না, লেখায়? আমার লেখকের দৃষ্টিতে যৌনতা বলে কোনো আলাদা কিছু নেই। যেমন ডাল ভাত জল খাচ্ছি, সেরকম যৌনতাও ওই রকম হয়ে যায়। যৌনতা যদি আমাকে হান্ট করে থাকে, তাহলে লেখাতে সেই হান্টিং ব্যাপারটা আসবে। আমার তো সেই ব্যাপারটা যেখানে যেখানে আসার সেখানে সেখানে এসছে। আর যেখানে আমার তো বেশি মনে করো পাটনার গ্রাম অঞ্চলের লেখা বা বিহারি এদের মধ্যে লেখা, তো ওখানকার অনেক ছিল যে স্বামীরা এখানে এসে কাজ করছে মিলে টিলে, তো ওর দেওরা ওটাও বউ, ওর বউদিকে ওই রকম ব্যাপার। ওদের কাছে ওই যৌনতা বা ওই অশ্লীলতার কোনো ব্যাপার নেই, ওরা সেভাবে দেখো না। আমাদের আছে, এক একটা জাতি এক একটা এরপর আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি ছড়িয়েছে। তুমি একটা দেখবে, আমার একটা বই। মিশরীয়দের একসময় যেমন ভাই বোনের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতো। হ্যাঁ, না, অনেক জায়গায় এটা আছে, ইতিহাস ঘাটলেই দেখা যাবে। ভাই বোনের মধ্যে করেছে, তাদের সন্তানাদি হয়েছে, বাড়িছে। এমনকি ইসলাম ধর্মেও এই জিনিসটা
এখন হয়তো জনসংখ্যা বেড়ে গেছে, তবুও ওদের কিছু কিছু যেমন খুঁড়তো ভাই বোনের বিয়েটা হয়, এই সমস্ত আছে। তো ওটা ওদের সংস্কার রয়েছে, ওদের একটা রীতিনীতি রয়েছে, ওটা ওটা নিয়ে তো কোনো ব্যাপারই নেই, বলারও কিছু নেই। ওটা ওই যৌনতা বা যৌনতাটা হলো কি, যারা ওটা ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে। এই যৌনতা একটা ক্যাপিটাল, সিনেমা আজকাল দেখতে পারা, ওটা ক্যাপিটাল হিসেবে না, ব্যবহার আপনার করছে। প্রায় সব বইয়েই যে মানে যৌন প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে লেখালেখি করেছেন, সেগুলো কি তাহলে গল্পের ঘটনাক্রমের জন্যই নিশ্চয়ই তুমি ওটা অটোমেটিক্যালি চলে পড়েই এসছে? দেখবে, দেখবে তার জন্য আলাদা কোনো আমাকে প্যারা খরচ করতে হয়নি, হুম। যে ওটা ওইভাবে চলে এসছে। এই মথনি, মথনি রুটিওয়ালি। হ্যাঁ, তুমি ওখানে দেখবে দেওরের সঙ্গে দোলের দিনে রয়েছে, তো দেওরের সঙ্গে ওটা, ও ঠিকই আছে, ওদের ওটা চলে আসছে চলে আসছে। আমি এবারও তো আর আপনার পার্টনার আবার অযোধ্যা খিটকাল গল বইটাতে মানে কৃষ্ণার সঙ্গে যে হ্যাঁ প্রথম একটা থেকে শেষ সম্পর্ক, পর্যন্ত, মানে সেটা মানে একটা গল্পে ধরুন লেখা আছে কলকাতায় বেরিয়েছে একটা ঘরের খোঁজে, রিক্সায় করে বিভিন্ন জায়গায় জায়গায় হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ 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 পাচ্ছে না। হ্যাঁ মানে ওইগুলো তো অবশ্যই যৌন তাড়নার থেকেই এসছে, হ্যাঁ, ঠিক? যৌনতা না ওটা তুমি বলতে পারো, কিন্তু সেই সঙ্গে নায়কের বয়সও দেখতে হবে। মানে ওই বয়সে সেটা ওই স্বাভাবিক বয়সে বলছেন। স্বাভাবিক, তুমি যদি ওটা এখন 45-46 বয়সে ওটা দেখো, তখন ওটা আর তখন থাকবে না, বিকৃত স্বাভাবিক বিকৃত ব্যবস্থা, কাম হয়ে যাবে। বিকৃত কম হয়ে যাবে। এটা এই ধরনের আর কি সাহিত্য আছে। তো সকলে যদি যারা সমালোচনা করে তারা তো সেইগুলো মানে, এখন কেউ কেউ আবার ওর মধ্যে রাজনীতিও নিয়ে আসবে। তুমি তুমি জানো কিনা জানি না যে আমাদের এখানে রাজনৈতিক যারা গল্প লিখতেন, যারা, তাদের বারণ ছিল কোনো রকম সেক্সের গল্প হবে না। আমি পড়েছি সেক্সের গল্প নেই, তাদের সেই হাতুড়ি ফাতুড়ি এই সমস্ত শারীরিক পরিশ্রম, খাওয়া দাওয়ার চিন্তা ঠিকই আছে, কিন্তু ওটাও একটা আছে যেটা সমরেশ বসু গল্পগুলোতে দেখিয়েছিল। তার বাদা অঞ্চলে সেই অন্ধ মেয়ে একটা নৌকো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছে পারাপার করে, কিন্তু সেদিনকে এই অন্ধ মেয়েটা বুঝতে পারছে চাঁদ উঠেছে, কারণ তার শরীরে একটা ঝিমঝিম করছে, পূর্ণিমা, নৌকোর উপরে। এইরকম তখন সময় লিখেছিল, ফলে ওকে তো মানে বয়কটই করে দেওয়া হয়েছিল বিবর টিবর লিখতে, কিন্তু বিবর না লিখে ওর উপায় ছিল না, কারণ ভারতবর্ষের সাহিত্য অনেক, বাংলা সাহিত্য অনেক এগিয়ে গেছিল হাঙ্গরিদের দৌলতে। আপনার কি মনে হয় যে সমরেশ বসু যে এই 67-68 এই সময়ে পরপর প্রজাপতি আর বিবার লিখলেন ওই সময়টায়, সেটা কি হাংরি আন্দোলন না হলে কি ওনার পক্ষে সেই সাহস অর্জনটা সম্ভব হতো না? সাহস কিনা যাই না, তাও তো ওর পেছনে তো মাথার উপর হাত ছিল না লোকেদের। কিন্তু বিষয় নির্বাচন এই সমস্ত হাঙ্গরি আন্দোলনের ফলেই ওনার হয়েছে, কারণ ওর বিবরেটা তখন শুনেছিলাম সত্যগুহ বলছিল যে, কি গুহ? সত্যগুহ, সত্যগুহ। হ্যাঁ, যিনি আচ্ছা। ওই দলিল লিখেছিলেন, লিটিল ম্যাগাজিনের দলিল। আচ্ছা। তো ওই সমরেশ বসুর ওই বিবরে একটা আছে নায়িকার সামনে একটা লম্বা ধরনের আয়না, এবং হুম। মেয়েটিকে, সেখানে খুন করার পর মেয়েটিকে হ্যাঁ নগ্ন শরীর দেখছে আয়নায় প্রতিবিম্ব। হ্যাঁ, তো সেটা বাসুদেবের একটা গল্প ছিল আচ্ছা। প্রথমে, আচ্ছা। এবং সেটা কোথাও উল্লেখ করা হয়েছে যে বাসুদেবের গল্পের ছায়াটা রয়েছে ওখানটায়। সেটা কি সমরেশ বসু উল্লেখ করেছেন? না, সমরেশ বসুর গল্পটাই ছিল, আচ্ছা। কোনো সমালোচকও উল্লেখ করেছিলেন যে এটা সমরেশ বসু একটু হতেই পারে ব্যাপারটা। হুম, ঠিকই আছে, এগুলো নিয়ে এখন, এখন এই ওই সময় সেক্স নিয়ে যত হয়েছে, হই হাল্লা হয়েছে, এখন কিন্তু তা নয়। এখন ওটা এত স্বাভাবিক হয়ে গেছে যে ওটা নিয়ে হয় না। আর তারপরে দেখতে যে আমাদের এখানে যারা ওই ধরনের লেখক আছেন বা ওই ধরনের ব্যবসা করে, তারা এইগুলোকে আরো প্রমোট করেন। প্রমোট করে। আচ্ছা, আপনার মতে কেন বা কি কারণে এই 50 বছরের মধ্যে বাঙালি জাতি এত সহিষ্ণু ও সহনশীল হয়ে গেছে, যৌনতাকে অত্যন্ত স্বাভাবিক হিসাবে নিচ্ছে? এই যে 5-6 বছর আমি কোথাও একটা লিখেছিলাম মনে হয়,
যে এই যে বিদেশ থেকে যে সমস্ত ব্যাপারগুলো এত খোলামেলা আসছে, মেয়েরা জিন্স পরছে, টপস পরছে, সব কিছু অনেক জায়গায় খোলাই প্রায় এরকম, এই যে চলে এসছে, এটা এত চোখ সয়ে যাচ্ছে যে এখন আর তাদের কাছে কোনো ব্যাপারটা নেই, যে গোপন ব্যাপারটা নেই, অনুসন্ধিৎসার ব্যাপারটা নেই। মেয়েদের দেখবে ঠিক আছে চলে গেল মেয়ে, প্ল্যাটফর্মে বসে দেখতে পাবে গাদা গাদা মেয়েরা, আর নানা রকম গল্পও করছে যেগুলো আগে কখন ভাবাই যেত না। পুরুষের সে করছে মানে এটা স্বাভাবিক হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে খুবই স্বাভাবিক হয়ে গেছে। ফলে এখন আর ওই সমস্তগুলো, যতই মানুষের যে ব্যাপারটা ছিল, যে একটা ভেতরের যে ব্যাপারটা, একটা একেবারে মুখোশ পরে যে ব্যাপারটা থাকতো, সেটা এখন কেউ মানে মানতে চায় না। একজন রাজনীতিবিদ যা বলছে সেটা মানেই না কেউ আজকাল, জানে যে এর উল্টোটা, ওর পেছন থেকে উল্টো ব্যাপারটা রয়েছে, এইরকম ব্যাপার। মলয়বাবুর প্রচণ্ড বৈদ্যুতিক ছুতোর কবিতাটা অশ্লীলতার অভিযোগে সেই সময় নিষিদ্ধ হয়েছিল। হ্যাঁ, কবিতাটির বিরুদ্ধে আদালতে মূলত কি কি কারণ দাখিল করা হয়েছিল নিষিদ্ধতা হিসাবে? ওই তো আমাদের তো এখন এই মুহূর্তে নেই, কিন্তু তখন মলয়কে জিজ্ঞেস করা হয়েছিল, বা যারা সাক্ষী দিয়েছিল তার ফরে এবং এসে তাদের অনেকে করা হয়েছিল, কেন আপনি, যেমন এটা কবিতা মানে হয় কি, আদালতে কি কারণ দাখিল করা হয়েছিল যে এই কবিতাটার বিরুদ্ধে কেস করার সময়? ওটা তো পুলিশ করেছিল, পুলিশদের যা হয়, মানে পুলিশ কি কারণ দেখিয়েছিল? অশ্লীল শব্দ রয়েছে, রয়েছে এইসব কারণ, পটভূমি অশ্লীল। প্রথমেই না, শব্দগুলো অশ্লীল, আর এই বিষয়টাও অশ্লীল, এইসব কারণ নিয়েই ওটা করেছিল ওদের পুলিশেরা। তারপর তার সপক্ষে বিপক্ষে অনেক সাক্ষী হয়। কারা কারা বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন সেই সময়? এখন আমার তো ইদানিং ভুলে যাচ্ছি, তো প্রথম দিয়েছিল শক্তি সন্দীপন, পরে দিয়েছিল শেষের দিকে, আর বিরুদ্ধে পুলিশের লোকেরা একটু দেবে। তারপরে এই ভদ্রলোকের নাম, স্কুল টিচার ছিল, পুলিশের দালাল ছিল। পুলিশের তো কিছু কিছু দালাল হুম। থাকে, আমরা আজকাল যাকে খোঁচে টোচে খোঁচে। এসব বলি, ওরা তো মাসোয়ারা ওদের এসে দাঁড় করিয়ে দেয়। তা আমি কিছু কিছু আমার লেখায় এক মিনিট। আছে এটা। হ্যাঁ বলো। সুবিমল বসাকের বাড়িতে কেন? সুবিমল জেঠুর বাড়িতে। পরে দেবো আমি, তুমি সন্ধ্যাবেলার দিকে এসে একবার সন্ধ্যাবেলা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হুম। এখন ধরো এই যে এখনকার, এটা কি হবে, কোন দশক বলবো এটাকে, এটাকে মানে যাই হোক, মানে হ্যাঁ, ঊনবিংশ শতকে, এখন একবিংশ দ্বিতীয় এখন দশক। অনেক মেয়েরা আছে কলেজে, ইউনিভার্সিটি মেয়েরা, এমন শক্ত, এমন প্রচণ্ড শক্তিশালী কবিতা ওদের হাত থেকে বেরিয়েছে, এবং আমার ভালো লাগছে যে ওই ব্যাপারগুলো আর নেই। এই যে তখন এইগুলো আমাদের মধ্যে একজনই ছিল, আলো মিত্র, বেশ তিনি কি লেখালেখিও করতেন? হ্যাঁ, তার তো বেশ ভালো লেখা ছিল, অনেক আচ্ছা। লেখা ছিল, কারণ ছেড়ে দিয়েছে, তার চলে গেছে। তো ও আমাদের সঙ্গে ঘুরেছো, এই বাসে লিফলেট দেওয়া, স্টেশনে প্ল্যাকার্ড মারা, সব সেটা সেই সময় সমাজ কিরকম চোখে দেখতে, বা সাধারণ নিশ্চয়ই লোকেরা? ভালো, ভালো মানে চোখে কিছু দেখেনি। খোটা শুনতে হয়নি? না, ইয়ংরা ভালো লেগেছে, ইয়ংরা কি দাদা, বেশ। আলো তো ত্রিদীপের ওপর গিয়ে উনি কি মানে পোশাক আশাকে শাড়ি পরেই ঘুরতেন নাকি আধুনিক? পোশাকটা, তখন তো আধুনিকের ব্যাপার, মানে পোশাক আশাক ছাড়ি, ত্রিদীপের ঘাড়ে চেপে হাওড়া স্টেশনে আঠা থেকে পড়ে গেল দুম করে, এই সমস্ত অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, সে সময় শক্তি সন্দীপন ছাড়া সাহিত্যের আর কে কে বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন? এখন এই ওটা একটা ছিল, সব ভুলে গেছে। একটু পাটা নামান, ক্যামেরাতে আস। ও বা, এটা ইয়ে দিয়েছিল, সুভাষ শৈলেশ্বর তো রাজসাক্ষী হ্যাঁ হলোই। সুভাষ চন্দ্র ছিল এগেনস্টে, হ্যাঁ ঠিক বলছো।
সুভাষ চলেছে কাছে। সুভাষ তো মজা, ও তো নিয়ে ওখানে হারিয়ে গেছে। পুলিশের লোক ছিল, ওকে বলেছে আপনি তো সাক্ষী দেবেন বলে নিয়েছেন, তবে ওকে বার করে দেয়। ওরা সব অনেক মিথ্যে কথা বলতে পারে। আপনার চোখে মলয়বাবুর কবিতাটা কি সত্যি অশ্লীল বা নিষিদ্ধ হিসাবে গণ্য হওয়ার যোগ্য? এখন তো কোনো ওগুলো কোনো অশ্লীল মনে হয় না, নিষিদ্ধ মনে হয় না, স্বাভাবিকই মনে হয় সেই সবার। সময় সেই সময়ও মনে হয়, সেই সময় তো আমরা বিদ্রোহী ছিলামই। মানে সেই সময় আপনাদের মতে ওটা অশ্লীল লেখা বলে গণ্য হতো, না, বা এই শব্দগুলোর প্রতি আপনারা সহনশীল ছিলেন? থাকবে যে যার নিজের সঙ্গে নিজস্ব ব্যাপার আছে। না আপনি মনের সুবিমল বসাক হিসাবে মলয় রায়চৌধুরীর ওই কবিতাটা, আমার ভালো লেগেছে। মানে সেটা কি আপনি যে নিষিদ্ধ বা অশ্লীল কি আপনার চোখে ধরা পড়েছিল? না, ধরা তুমি সেভাবে বলো না, তুমি নিষিদ্ধ শব্দ পাচ্ছ, অশ্লীল শব্দ পাচ্ছ, কিন্তু কবিতাটি গোটা ব্যাপারটা তোমাকে আছে। লাস্টেও লিখছে, এটা আমার এক মনে সেকেন্ড, পড়ছে না। হ্যাঁ বল। হ্যাঁ, লেখা চলছে, এগোচ্ছে অনেকটা। একদিন আয় বাড়িতে, আমি দেখাবো। বাড়িতে চলে আসিস, আমি এখন একটা ইন্টারভিউ নিচ্ছি, দিয়ে আমার বাড়িতে আজকে সন্ধ্যেবেলা চলে আয় ফাঁকা থাকলে। ঠিক আছে, সন্ধ্যেবেলা ফাঁকা থাকলে চলে আয়। ঠিক আছে, রাখছি। হুম। না আপনার চোখে তার মানে সেটা অশ্লীল বা নিষিদ্ধ হলে স্বাভাবিকই লেগেছিল সেই সময়, নাকি না, স্বাভাবিক মনে হয়েছিল আমার কাছে। নাকি অশ্লীল বলেই যা দেওয়ার জন্যই অশ্লীল সত্ত্বেও সেটা লেখা হয়েছিল? না, তখন ব্যাপারটা ছিল যে এই যে জড়তা কবিতায়, একবারে সেই ঘাস ফুল পাতা এইসব নিয়ে তাকে একটা আঘাত দেওয়ার ব্যাপার ছিল। মনের বিষয় কবিতা বিষয়ে ওই রকমই, কিন্তু একটা আঘাত দিয়েছিল লেখকদের, বাংলা সাহিত্যে। এই যে ব্যাপারটা তো মনে হয়নি। কি বলতে হবে? তুমি মনে হয় 4 লাইন কবিতা দেখো, তোমার মনে হয়, কিন্তু ওই 4 লাইন কবিতায় তুমি বুঝতে হবে যে কি ধরনের ও একটা সাবলাইন ব্যাপার রয়েছে ওখানে। বলছো না, আমি কি এই আহ, পিতার বীর্যে, পিতার মূত্র বিসর্জনের সময় তার বীর্যের সঙ্গে বয়ে যায়নি কেন? হ্যাঁ, এই ধরনের যে প্রশ্ন করেছে, সেটা তো অশ্লীল কবিতা লেখার জন্য নয়, অশ্লীলতার জন্য এটা করেনি। ও নিজের একটা প্রচণ্ড তার বলে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাকে জানার ব্যাপারটা রয়েছে সকল তাকে। এটা সংস্কৃতে লিখলে কিন্তু খুব দারুণ হতো। আমাদের এখানে এইরকম, ইংরেজিতে লিখলে তো কথাই নেই, বলবো খুব বড় লেখি। সাহিত্যে শ্লীল অশ্লীল বিচারের সীমারেখা কি বলে আপনার মনে হয়? মানে মানে তথাকথিত ক্যাপিটালিজমের চোখে। কিছুই মনে হয় না, কারণ তোমার ওটা সাহিত্য যখন হয়ে যাবে পুরো ব্যাপারটা, একটা লেখাকে তুমি সাহিত্য গুণ সম্পন্ন মতো, তাহলে শ্লীল অশ্লীল কোনো ব্যাপারই ওখানটা দাঁড়াবে না। আচ্ছা। হতে হবে কিন্তু সাহিত্য, সাহিত্য হয়ে গেলে শ্লীল অশ্লীল, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ এভরিথিং, ওটা ওটা তখন সাহিত্যটা ওপরে উঠে যাবে, ওগুলো নিচে থাকবে, ওগুলো কোনো তোমাকে হান্ট করবে না এখন। সারা জীবন সাহিত্য চর্চার পর আপনার কি মনে হয় যে সংরক্ষণশীল মানসিকতার খুব সত্যি প্রয়োজন আছে, মানে সংরক্ষণ লেখা এবং মানসিকতার? বুঝলাম না তোমার ব্যাপারটা। মানে এতদিন যে লেখালেখি করেছেন, হ্যাঁ, তারপর কি আপনার মনে হয় যে চেপে লেখা বা কিছু বিষয় পাঠকের কথা ভেবে গোপন করে লেখা, মানে তথাকথিত সাধুপুরুষ সেজে থাকার জন্য, এই না, জিনিসটা কি আমার তো প্রয়োজন আছে সাধুপুরুষ কখনো? সেজে থাকার কোনো ব্যাপার না। আর লেখার ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন মনে করবে যে হ্যাঁ আমার একটা লেখা হয়েছে, আমি ওটা লোককে পড়াতে চাই, তখন তুমি লেখা হয়ে যায়। সব কিছু আর লেখা হয় তুমি কি এখন প্রসাদ খাবে নাকি পরে খাবে? দিতে পারে, বলো দাও। তো এই ব্যাপারটা সংরক্ষণশীল মানুষের, তুমি কি সকলকে ধরে পড়াতে যাবে? না, সকলে তো আর সাহিত্য বুঝবে না, সকলে সেটাও করবে না। সুতরাং আমাকে এর দরকার নেই, তাহলে তাকে ডেকে বোঝাবার দরকার নেই। আমি একজন সাহিত্যিক হিসেবে যতটুকু আছে নিজেই লিখে চলে যাব, সে ওর পড়বে, পড়ার হলে না পড়বে। আপনার লেখায় যে বিভিন্ন সময় যৌন প্রসঙ্গ, যৌন ইচ্ছার কথা উঠে এসেছে, সেগুলো পাঠকের ওপর কি কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? কি না, আমার তো মনে হয় না কিছু প্রভাব পড়ে, সাধারণ সাহিত্য হিসেবে তারা গ্রহণ করবে।
এখন কোনো সমালোচক যদি টেনে টুনে না না এরা বাজে লেখাই হয়নি, ও যে কি ধারণায় বলছে লেখা হয়নি, একজন লেখক যে অত কষ্ট করে ভেবে লিখছে সেটা লেখা। আর উনি বলে গেলেন 2 লাইন খবর কাগজে পাতা তুলে। একটা ঘটনা তো আমি বলেছি যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যখন বেরোলে অনেক বড় বড় ঘ্যান ঘ্যান সমস্ত লিখে দিল, কিছুই হয়নি এই সমস্ত। এটা সত্যজিৎ রায় তার জবাবে যতদূর শুনেছি যে উনি তখন বলেছিলেন যে একটা পাতা, আর তখন ছিল 4 আনা না 2 আনা দাম পেন্সিল, এটা হলেই একটা তুমি প্রতিবাদ লিখে পাঠিয়ে দিত। তার মোটে 4 আনা 6 আনার ব্যাপার। আর একটা বই করতে যে কত তার কষ্ট হয়েছে আর কত তার এর সামনে এগোতে হয়েছে সেগুলো তো আর ওদের ধারণার ধারণাই বাইরে। নেই। বাইরে একটা লেখা কিছুই না, বলে দিলে উড়িয়ে দিল 1 মিনিটে। আর ওটা লিখতে হচ্ছে, উনি যে উড়িয়ে দিলেন ওনাকে বলুন আপনি লিখতে। আপনি কি আপনার লেখা আপনার পরিবারের সঙ্গে শেয়ার করতেও সমান সাবলীল ছিলেন বা আছেন? না, পরিবারের ওরা অন্য ব্যাপার, যেমন ওদের ব্যাপারে আমি শেয়ার করতে পারি না কিছু কিছু ছাড়া। বা আপনার যে সেই সময়কার হাংরি আন্দোলন লেখা, সেগুলো কি আপনি আপনার সন্তান সন্ততির সঙ্গে তুলে ধরতে কোথাও দ্বিধা বা সংকোচ বোধ করেছেন কখনো? আমি তো যখন করতাম মোটামুটি সকলেই অবিবাহিত ছিল এটা। তো আমার পরে যারা এসছে তারা তো আমি সেই আহ, আমার ছেলে 10 বছর বয়সে আমি তো তাকে ওগুলো দেখাবো না। এবার তো পড়ার সময় বোঝার সময় ওগুলো শিখবে, তারপরে ও নিজেই পড়বে ভালো মন্দ কোনটা। ওগুলো একটা বোকার মতো অনেকে কথা বলে যে ও এটা একজন খুব বড় লেখক কেন বলছে, এই যে লেখা লিখেছো এটা কি তোমার ছেলের সামনে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন বলছি যে আপনি আপনার লেখা ছেলেকে পড়িয়ে শোনান কিনা, আপনি তার মন কিভাবে গড়ে উঠেছে সেটা তার ব্যাপার, আপনার মন কিভাবে গড়ে উঠে আপনি লিখেছেন সেটা আপনার ব্যাপার। কিছু কিছু তো আছে যে আপনার মন, আপনি যে মন দিয়ে লিখেছেন সেরকম মনের ভাগিদার আছে যারা ওগুলো পড়বে। আপনার ছেলে যদি তার না হয়, অংশীদার না হয়, পড়বে না।